নামটা খুব ইন্টারেস্টিং। অন্য পেশা নাট্য নেশা। তোমার অ্যাক্টিং কেরিয়ার, এই অ্যাক্টিং কেরিয়ারটা শুরু হলো কখন থেকে? ক্যামেরার সামনে এসে আমার তো ফ্রেমের কনসেপ্ট কি সেটাই আমি জানি না। একটা পয়েন্টে গিয়ে মা বাবা রিয়েলাইজ করে যে না, এ তো গান তো করবে না, এই অভিনয়ের দিকেই যাচ্ছে। সিনেমা আর ওয়েব সিরিজ অ্যাজ অ্যান অ্যাক্টর কোন বিষয়টা সব থেকে বেশি ইন্টারেস্টিং তোমার কাছে? সেটা তো অফকোর্স ফিল্ম, বড় পর্দায় নিজেকে দেখার হাইটাই অন্যরকম। আমার মনে হয় না ওইরকম কিছু একটা করার কারো সাহস আছে which blatantly spoke about the politics of the state. আমি এইটা বিশ্বাস করে আই গিভ ইট এভরিথিং দ্যাট আই হ্যাভ ইজ যে সেই কাজটা একজন দেখুক কি 100 জন দেখুক কি 10,000 জন দেখুক কি 1 লক্ষ জন দেখুক, that person is investing a certain amount of time to watch me perform. Correct. And he or she deserves my best. Who is the biggest inspiration? I think my father was someone who had his own set of principles, who had his own set of values, never in a mood to compromise with them. আমার মনে হয় না যে আমার নিজের পরিবারের বাইরে খোঁজার কোনো প্রয়োজন আছে। নমস্কার, চলে এলাম আর একটি ওয়ান্ডারফুল এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আমার আজকের গেস্ট ভেরি 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 স্পেশাল, দেবপ্রিয় মুখার্জি, ওয়ান্ডারফুল অ্যাক্টর। আজকের দিনে আপনারা সবাই চেনেন, প্রচুর কাজ, উল্লেখযোগ্য মানে রিসেন্ট কাজের মধ্যে গণশত্রু, শহরের উষ্ণতম দিনে, রবীন্দ্রনাথ এখনো এখানে খেতে আসেননি। সো দের আর আদার লট অফ প্রজেক্টস যেগুলোতে হি ওয়াজ ইন। আমরা আজকে প্রচুর আড্ডা মারবো ওর সাথে। ওয়েলকাম দেবপ্রিয় এই শোতে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। মোস্ট ওয়েলকাম। প্রথমে যেটা তোমার থেকে আমি জানতে চাইবো যে এই যে তোমার অ্যাক্টিং কেরিয়ার, এই অ্যাক্টিং কেরিয়ারটা শুরু হলো কখন থেকে, এবং যদি তুমি তোমার ফার্স্ট প্রজেক্ট নিয়ে, প্রথম কাজ নিয়ে যদি তুমি একটু বলো। শুরু হয়েছে অ্যাকচুয়ালি 2009 সালে। ওকে, সো ইটস বিন আ হোয়াইল। আমার ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি কখনোই আমাকে প্রচণ্ড ভালো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে হবে সেই এটা করেনি। বাবার একটা পয়েন্ট অব্দি ইচ্ছে ছিল ক্রিকেটটা খেলি সিরিয়াসলি, বিকজ আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য স্পোর্ট। ওকে। মায়ের ইচ্ছে ছিল গানটা শিখুক, খুব ভালো গায়ক হতে পারে, গানটা শিখছিলামও। যেই সময় আমি অভিনয়টাকে সিরিয়াসলি নেওয়া শুরু করি সেই সময় অ্যাকচুয়ালি আই ওয়াজ রিসিভিং হায়ার ট্রেনিং অ্যাজ আ সিঙ্গার। ঘটনাচক্রে যেটা হয় হচ্ছে যে কলেজে থাকাকালীন আমারই পরিচিত একজন একটা নাটকের দল খোলে এবং আমি তাকে গিয়ে বলি যে আই উড লাভ টু বি আ পার্ট অফ ইয়োর শো, অফ ইয়োর প্লে। কারণ আমি চিরকালই সিনেমার প্রতি প্রচণ্ড আমার আকর্ষণ ছিল। আই হ্যাভ গ্রোন আপ উইথ ফিল্মস। ওকে। মানে আমার বাবাও প্রচণ্ড সিনেমা দেখতে ভালোবাসতেন। ফলে যেটা হতো হচ্ছে মানে ছোটবেলায় আমাদের বাড়িতে এসে একজন ওই যেহেতু আমাদের ভিসিআর ছিল, ভিডিও ক্যাসেটস দিয়ে যেত সিনেমার বিভিন্ন, ছোটবেলা থেকেই প্রচুর সিনেমা দেখা। বাবা ইনফ্যাক্ট হলে নিয়ে যেত, গ্লোবে, নিউ এম্পায়ারে, ওই সময়কার যেগুলো ব্লকবাস্টার্স, তখনকার দিনে ফেমাস হল এগুলো। হ্যাঁ, মানে তখন তো ইংলিশ ফিল্মস একদম, বলতে এই হলগুলোই ছিল। তো সেখানে গিয়ে বাপ বেটায় দুজনে সিনেমা দেখতাম। তো সেইখান থেকেই আমার সিনেমার ক্রাফটার প্রতি একটা আকর্ষণ ছিল। অভিনেতা হব সিরিয়াসলি আমি ভাবা শুরু করি, টু বি ভেরি অনেস্ট, আফটার ওয়াচিং কাহো না প্যার হ্যায়, অ্যান্ড আচ্ছা, I became a Hrithik Roshan fan overnight. ও মানে আমি পুজো করতাম লোকটাকে। আর যখন আমি অভিনয় করব ভাবতে শুরু করি তখন আমারও ইচ্ছে ছিল যে আমি ঋত্বিকের মতন অভিনেতাই হব। গান করব, নাচ করব, অ্যাকশন করব। মানে রোল মডেল। He was my role model. He was your role model. He was also responsible for making me aware that I need to physically transform myself because I used to be quite hefty. Okay. তো এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য প্লে, ওই প্রথম জ্ঞান মঞ্চে যখন নাটক করি, অভিষেক অরোরা ওয়াজ দ্য ডিরেক্টর, নাইট অ্যান্ড ফগ বলে একটা গ্রুপের জন্য। আমার একটাই লাইন ছিল, একটা লাইনও না, একটা ওয়ার্ড ছিল, একটা গ্লাস তুলে চিয়ার্স বলতে হবে। বাহ। বাট সেইটার জন্য প্রচন্ড নার্ভাসনেস। আই ইউজ টু
love the process of rehearsing together with The entire the team. co-actors, the entire team. তারপরে স্টেজে উঠে বুঝতে পারলাম দিস ইজ সামথিং এলস, মানে এই হাইটা মজাটা মানে অন্যরকম আর কি। একদম অন্যরকম। তো তারপরে আমি আস্তে আস্তে থিয়েটার করা শুরু করি। প্রথমে শুরু করি অন্য পেশা নাট্য নেশা বলে একটি দল আমার বাবার বন্ধু বান্ধবদের, যারা বেসিক্যালি অন্যান্য পেশায় যুক্ত অথচ নাটকটাকে ভালোবাসে করে। হ্যাঁ, তো তাদের সাথে নাটক করা শুরু করি। নামটা খুব ইন্টারেস্টিং, অন্য পেশা নাট্য নেশা, দারুণ। এবং এইখানে মানে বিশ্বজিৎ চক্রবর্তী, ওনাকে আমরা সবাই চিনি। হি ওয়াজ দেয়ার, হি ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ভেরি ফিউ পিপল অফ আ প্রফেশনাল অ্যাক্টার্স মোল্ড ইন দ্যাট গ্রুপ। বাকিরা সবাই কেউ ডাক্তার, কেউ অন্যান্য আর্কিটেক্ট। আর কি। তো বিশ্বজিৎ চক্রবর্তী এবং দেবকুমার ঘোষ, এই দুজনের কাছে আমি আরো অ্যাক্টিং এর প্রসেসটার ব্যাপারে শিখতে পারি। চন্দন সেন used to come on board as director, as mentor কিছু প্রোডাকশনস এর জন্য, ওনার থেকে অনেকটা শিখতে পারি। এই করতে 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 একটা পয়েন্টে গিয়ে মা বাবা রিয়েলাইজ করে যে না, এ তো গান তো করবে না, এই অভিনয়ের দিকেই যাচ্ছে। এবং সেই করতে করতে ফাইনালি কুরুক্ষেত্র বলে একটা খুব পপুলার টেলিভিশন শো ছিল এই সময়, unless I'm mistaken, আকাশে, I think হ্যাঁ আকাশ বাংলায়, and it was a phenomenon সেই সময়। মানে ওই সময়ের খুব I think হিট, মানে প্রচন্ড, সবাইটা দেখতো। 7টার সময় হতো শোটা, again unless I'm mistaken, আর প্রত্যেকটা বাড়িতে ওই শোটা চলতো। And it was such a brave show. আজকের দিনে দাঁড়িয়ে সেই শো আমার মনে হয় না ওইরকম কিছু একটা করার কারো সাহস আছে, which blatantly spoke about the politics of the state. তো অপাদি ছিল, সুদীপ দা ছিল, শান্তি দা ছিলেন। ওই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান, আচ্ছা, it was a terrific experience, but also very terrifying. সেটার কারণ হচ্ছে আমি তো নাটক করতে করতে ওইটুকুনি ট্রেনিং পেয়েছি। ক্যামেরার সামনে এসে আমার তো ফ্রেমের কনসেপ্ট কি সেটাই আমি জানি না। আমার প্রথম সিন ছিল, আমাকে ইন্টারোগেট করা হচ্ছে, ইন্টারোগেট করছে শান্তিদা, এবং ওই সিনটার শুট হওয়া কালীন শান্তিদাকে একটা পয়েন্টের পরে লিটারালি আমাকে এইভাবে ধরে থেকে অভিনয় করতে হয়েছে, বিকজ আমি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছিলাম না হলে। বাট হি ওয়াজ ভেরি সুইট অ্যাবাউট ইট। সেই জন্য মানে I still one of the finest actor. Yeah, and one of the finest human beings. Okay. মানে he could have thrown a fit যে আমার অভিনয় তো খারাপ হচ্ছে, একে ধরে দাঁড় করিয়ে রাখা ফ্রেমে, সেটা তো আমার দায়িত্ব নাও করতে পারতো। Absolutely. বাট সেটা সে নিজে ভলেন্টিয়ার করে করলো। এবং মানে তারপরে ওনার সাথে যখনই সিন হতো, আমরা যখন এক মেকআপ রুমে থাকতাম, ওনার থেকে অনেক কিছু শিখতে পারা। সো yeah, that was the start of the journey, কুরুক্ষেত্র। ওকে, গ্র্যাজুয়ালি তারপরে আস্তে আস্তে সব কটা। আমাকে একটা কথা বলো, লাইক এই যে ধরো সিনেমা আর ওয়েব সিরিজ, দুটো মানে অ্যাজ আ অডিয়েন্স আমরা দুটোই দেখতে পছন্দ করি। লাইক তফাৎ এটাই যে ওয়েব সিরিজটা ওটিটিতে আসছে আর সিনেমাটা হল রিলিজ হচ্ছে। বাট অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার ক্ষেত্রে কোন বিষয়টা সব থেকে বেশি ইন্টারেস্টিং তোমার কাছে, যে বা তোমার মনে হয় যে একটা ওয়েব সিরিজ যদি করি তাহলে আমার মনে হয় অনেক বেশি স্পাইক আসবে, বা তোমার নিজের একটা ভালো লাগার জায়গা, নাকি একটা সিনেমা করলে সেটা বেশি মানে বেটার রিচ বা বেটার এক্সপিরিয়েন্স সবকিছুর দিক থেকে? আমি না রিচ বা এক্সপিরিয়েন্স বা কোনটার থেকে বেশি স্পাইক আসবে মানে ক্যারিয়ারের প্রোফাইলে, আমি সেই সবগুলো ধরি না। আই এম আ পিওরিস্ট অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো আমি যখন সিনেমা করব ভেবেছিলাম, তখন তো এই ইচ্ছেটার জন্যই ভেবেছিলাম যে আমি নিজেকে বড় পর্দায় দেখতে চাই। সো ফর মি ফিল্ম স্টিল রিমেইনস অন দ্য টপ। বাট তার মানে কি ওয়েব সিরিজে আমি কম মোটিভেটেড ভাবে কাজ করি বা কম অ্যাপ্লাই করি নিজেকে? অফকোর্স নট, সেটা নয়। আলটিমেটলি নো ম্যাটার হুইচ ফর্ম আই এম ওয়ার্কিং ইন, আমাকে টাকা দেওয়া হচ্ছে বলে না, আমি এইটা বিশ্বাস করে আই গিভ ইট এভরিথিং দ্যাট আই হ্যাভ, ইজ যে সেই কাজটা
একজন দেখুক কি 100 জন দেখুক কি 10,000 জন দেখুক কি 1 লক্ষ জন দেখুক, that person is investing a certain amount of time to Correct. watch me perform, Correct. and he or she deserves my best. Correct. তো আমি যে কোনো ফর্মেই অভিনয় করি না কেন, আমি নিজের সবটা দিয়েই করি। হুম। বাট আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে নিজেকে কোন ফরম্যাটে দেখতে সব থেকে বেশি ভালো পছন্দ লাগে, করো। Correct. সেটা তো অফকোর্স ফিল্ম। বড় Film. পর্দায় নিজেকে দেখার হাইটাই অন্যরকম। অন্যরকম। আবার এই ক্ষেত্রে আই এম সরি, আই জাস্ট No, no. অ্যাড ওয়ান থিং, আমাকে যদি জিজ্ঞেস করা হয় পারফর্ম করতে কোনটা সব থেকে ভালো লাগে, দেন ইট হ্যাজ টু বি থিয়েটার। It has to be theater. Okay. তোমার প্রথম বড় পর্দা রিলিজের এক্সপিরিয়েন্স, ধরো যখন তুমি প্রথম দেখলে হলে গিয়ে, সেটা মেবি প্রিমিয়ারে হতে পারে, মেবি অ্যাজ আ দর্শক হতে পারে, বা যখন তুমি দেখলে ফার্স্ট যে তোমাকে স্ক্রিনে দেখাচ্ছে আর লোকজন দেখে সিটি মারছে বা হাততালি দিচ্ছে বা ইয়োর পারফরমেন্স ইজ গেটিং অ্যাপ্লডেড, হাউ ওয়াজ ইউর ফিলিং? মানে ওই ফিলিংটা কেমন ছিল? তখন বয়সটা অনেক কম ছিল, তো আমার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্য ইন্ডাস্ট্রি ওয়ার্কস সেটা খুবই লিমিটেড ছিল। আমার প্রথম ফিচার রিলিজ ওয়াজ ডার্ক চকলেট, অগ্নিদেব চ্যাটার্জির ডিরেক্টেড একটা ফিল্ম, ইন্দ্রাণী ব্যানার্জি মার্ডার কেসেস এর উপরে বেসড। ইট ওয়াজন্ট দ্য ফার্স্ট ফিল্ম দ্যাট আই শট ফর, বাট ইট ওয়াজ মাই ফার্স্ট রিলিজ ওইটা ফার্স্ট। এবং ওই ফিল্মে আমার অপোজিটে রিয়া সেন ছিলেন, সাচ এ বিউটিফুল ওম্যান। আই মিন, আনফর্চুনেটলি এরকমও হয়েছে কিছু সিনে আমি নিজেকে দেখার থেকে বেশি ওনাকে দেখছিলাম। বাট রিগার্ডলেস, আমি আই রিমেম্বার যেদিনকে প্রিমিয়ার ছিল ফিল্মে মহিমা চৌধুরীও ছিলেন। ওকে। দ্যাট ফেলস রিয়েল, মানে যেই মানুষটাকে শাহরুখ খানের সাথে কাজ করতে দেখেছি, আজকে তার সাথে আমি পারফর্ম করছি। বাট এনি হাউ, দেখো প্রিমিয়ারে এখন আমি যেটা বুঝতে পেরেছি, প্রিমিয়ারে কেউ এসে বলে না যে খুব খারাপ কাজ করেছো ভাই, সিনেমাটা জঘন্য। প্রিমিয়ারে কেউ বলে না। সো প্রিমিয়ারে আমাকে যেহেতু সবাই মোটামুটি প্রথমবার বড় পর্দায় দেখছে, everyone was very kind. Everyone came up to me and said, you are really good. You've got really good screen presence and all of that. আমার মনে আছে আফটার পার্টিতে রিয়া wasn't there. ওকে। She wasn't in town. Raima Di আর I think Mahima Chaudhary both had come to the after party from the screening. Raima Di came up to me and said, you were really good. So That's a that good was a compliment, huge thing. actually. Huh? Correct. Raima Sen coming up to you and telling you that you were good, that means the world to anyone who's just starting off. তো ওইটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল। বাট আমি না তারপরে যতবার সিনেমাটা দেখেছি, আমি শুধু নিজের ফ্লগুলো দেখতে পেরেছি। আমি মানে প্রথমবার যখন স্ক্রিনে দেখছি তখন তো দেখতে পেয়েছিলাম যে there are so many things that I should have done differently, so many creative choices that didn't make sense. তো এখন যেটা হয়েছে, নিজেকে বড় পর্দায় যখন প্রিমিয়ারে বা টিকিট কেটে যখন নিজের সিনেমা দেখতে যাই, খুব কশিয়াসলি যাই, যে আমি জানি যে আমি খুব সেলফ অ্যানালিটিক্যাল হয়ে যাব। তো দ্যাট ওয়ার্কস। গুড। আমাকে একটা জিনিস বলো, লাইক থিয়েটার করা, তুমি তো মানে অনেক দিন ধরে, অনেক বছর ধরে ইউ আর ইন থিয়েটার্স। এই যে থিয়েটার করাটা অ্যাক্টিং স্কিল বা অ্যাজ অ্যান অ্যাক্টর কতটা সাপোর্ট করে বা কতটা হেল্প করে? মানে থিয়েটার করা মানে একজন অ্যাক্টর যে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, আরেকজন অ্যাক্টর যে নন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অ্যাডভান্টেজ কার কাছে বেশি? এটা না ইজ নট রিয়েলি আ কোয়েশ্চেন অফ অ্যাডভান্টেজ। কারণ আমরা যদি এইটা ভেবেই এগোই যে থিয়েটারের থেকে অভিনয় শিখে যারা সিনেমায় আসে বা টেলিভিশনে আসে তারা সবাই ভালো অ্যাক্টর, তাহলে তো আমরা এমন প্রচুর উদাহরণকে ইগনোর করে দেবো যেখানে আমরা দেখেছি যে তারা থিয়েটারে তাদেরকে দেখে মনে হয়েছে প্রচন্ড দক্ষ অভিনেতা, কিন্তু স্ক্রিনে তাদেরকে নেওয়া যাচ্ছে না। সেরকম এক্সাম্পলসও তো আছে, রাইট? বিকজ দ্য সায়েন্স বিহাইন্ড দ্য পারফরমেন্স অন দিস টু ডিফারেন্ট mediums or these two আলাদা আলাদা ফরম্যাটস
দ্য সায়েন্স ইজ ভেরি ডিফারেন্ট। ওকে, বাট থিয়েটার যেটা শেখায় হচ্ছে দ্য মেন্টাল অ্যাপ্রোচ টুয়ার্ডস পারফরমেন্স। ওকে, দ্য টেকনিক্যালিটিস মাইট ভ্যারি, টেকনিক্যালিটিস মাইট ভ্যারি। ওকে, মানে বাট নিজেকে অভিনেতা হিসেবে কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা আমার মনে হয় না থিয়েটারের থেকে বেটার কেউ শেখাতে পারে। ওকে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল মাই লাইফ অ্যাজ অ্যান অ্যাক্টর টার্নড অ্যারাউন্ড আফটার আই হ্যাড দি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ অঞ্জন দত্ত থিয়েটারে। আর ওনার মানে উনিও রিহার্সাল করান, উনিও প্রচুর ওয়ার্কশপস করান, বাট হি টিচেস ইউ টু লিভ অ্যান অ্যাক্টার্স লাইফ, ওকে, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হুম। উনি খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি নিজেকে অভিনেতা যে মনে করছো, তোমার ভালোবাসাটা আদৌ কি অভিনয়ের প্রতি, নাকি অভিনয়টা ভালো পারলে তুমি যেই জিনিসগুলো পেতে পারো, দ্য গ্ল্যামার, প্রতি কারেক্ট। সেইগুলোর প্রতি। হুম, অ্যান্ড হি মেক্স ইউ ভেরি অনেস্ট উইথ দ্য ক্রাফট। হুম, Once that honesty sets in, you start understanding আমাকে কোথায় কোথায় কাজ করতে হবে to refine myself as an actor. So সেইটা আমার মনে হয় থিয়েটার সব থেকে ভালো পারে। বাট এমনও প্রচুর এক্সাম্পল আছে অফ অ্যাক্টার্স হু হ্যাভ নেভার সেট ফুট অন স্টেজ বাট আর মাস্টার্স ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, অ্যান্ড দ্যাট ইজ প্রাইমারিলি বিকজ তারা অন্যভাবে অভিনয়টা শিখে এসছে থ্রু ওয়ার্কশপস, through studying, through teamwork exercises, by learning the science behind screen acting. স্ক্রিন অ্যাক্টিং। But ultimately থিয়েটারে হোক কি ওয়ার্কশপে হোক কি কারোর কাছে ক্লাসেস নিয়ে হোক কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে হোক, অভিনয়টা শেখা প্রয়োজন। হুম, আনফর্চুনেটলি এখনো বেশিরভাগ লোকেরই বিশ্বাস হচ্ছে অভিনয়টা খুব ইজি, হুম, ভীষণ ইজি। আমাকে আর একদম আমরা মনে হয় আজকের ডেটেও এমন কিছু অ্যাক্টার্সদের দেখি, আই উইল নট টেক এনি নেমস, বাট আমার মনে হয় তারা অ্যাক্টিংটা না শিখেই অ্যাক্টিং করে। হ্যাঁ, তো আমার মনে হয় অ্যাক্টিং শেখাটা, যেটা ইউ রাইটলি মেনশন, শিখে, এবং আই থিঙ্ক থিয়েটার, যেটা তুমি বললে, মেজরলি হেল্প করে ইন দিস অ্যাবসলিউটলি অ্যাক্টিংটা শেখার জন্য। যেরকম আমার এখন অব্দি মানে মাই ফাউন্ডেশন ফর এনি পারফরমেন্স, বি ইট থিয়েটার, ওয়েব সিরিজ, ফিল্ম, এনি মিডিয়াম, মাই ফাউন্ডেশন ইজ অলওয়েজ আ সলিড ক্যারেক্টার স্কেচ। হুম, আমার দুটো সিন থাকতে পারে, আমি সারা সিনেমা জুড়ে থাকতে পারি, আমি একবার এসে মুখ দেখিয়ে চলে যেতে পারি। অডিয়েন্স হয়তো জানবে না আমি কোথা থেকে আসছি, বেরিয়ে যাওয়ার পরে কোথায় যাচ্ছি, বাট আই শুড নো। হুম। ওই মিনিমাল স্কেচটুকুও আজকাল কেউ করে না, করেন। যেটা পারফরমেন্সে ধরা পড়ে। হুম, ভেরি ট্রু। হুম। আমাকে নেক্সট আমি যেটা তোমাকে জিজ্ঞেস করব, লাইক নেগেটিভ রোল, হুম লাইক এক্সাম্পল গণশত্রু। হুম গণশত্রুতে ইয়োর রোল ওয়াজ আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট। তো তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর কোন রোলটা তোমার কাছে বেশি ভালো লাগে, লাইক নেগেটিভ রোল নাকি পজিটিভ রোল? আমি না নেগেটিভ পজিটিভের দিক থেকে অ্যাপ্রোচই করি না। ওকে, কারণ আমি যেটা বুঝেছি যে আই নো আমাদের এইখানে দের আর পারফরমেন্সেস যেখানে পিপল আর প্লেইং আ ভিলেন অ্যান্ড দে শো আ লট অফ প্রাইড ইন বিং ভিলেনাস। ভিলেনাস। তারা খুব চেষ্টা করে খারাপ মানুষটা হওয়ার। এবং অনেক দর্শক আছে না, তারা কিন্তু তাদেরকে ভিলেন হিসেবেই, মানে হুম। যেহেতু তারা অন স্ক্রিন এতবার ভিলেন হিসেবে তাদের দেখে প্লে হুম। করতে, হুম। তাদের মনে কিন্তু সামহাউ ওই জিনিসটা থাকে যে আচ্ছা আচ্ছা ইনি তো ফেমাস ভিলেন, মানে এরকম একটা অমরেশ পুরী টাইপ একটা ট্যাগ, ফেমাস ভিলেন। হ্যাঁ, বাট এখন কিন্তু সেটা ভেঙে গেছে। মানে এখন একটা সময় আশুতোষ রানা যখন সংঘর্ষ হয়েছে, আমার ওকে দেখে ভয় করতো স্ক্রিনে। বাট লুক অ্যাট দ্য পারফরমেন্সেস দ্যাট ম্যান হ্যাজ পুট আপ কারেক্ট সিন্স দ্য লাস্ট 10-15 years। 10-15 years, কারেক্ট, অ্যাবসলিউটলি। ওটাতে ভিলেন নয়। না না না, একদমই না। এখন ওই আমি বলছি না একেবারেই নেই, বাট ওই টাইপ কাস্টিংটা যে গুলশান গ্রোভার মানেই ভিলেন, আমরিশ পুরী মানেই ভিলেন, সেটা অনেকটা কেটে গেছে। এখন জয়দীপ আলাওয়াত একটা দিকে পাতাল লোকের মতন মানে একটা ক্যারেক্টার করতে পারছে,
উল্টো দিকে দি অ্যাকশন হিরোতে হি ইজ প্লেইং আ ভিলেন ভিলেন বাট হু ইজ অলসো হিউম্যানাইজড। আমার ব্যক্তিগত অ্যাপ্রোচ হয় ইভেন ওয়েন আই এম প্লেইং আ ভিলেন ইজ দ্যাট আমাকে ভিলেন বানানোর দায়িত্বটা স্ক্রিপ্ট রাইটারের। আমাকে ভিলেনের মানে আমাকে লোকে ঘৃণা করবে সেটার দায়িত্ব ডিরেক্টরের। অডিয়েন্স যারা সেন্সিবল, আমি স্ক্রিনে যা যা করছি সেটা দেখে বুঝতে পারবে এই মানুষটা ভালো মানুষ না। আমাকে আলাদা করে দায়িত্ব নিয়ে ভিলেন হতে হবে, হতে হবে না। ইটস অলরেডি দেয়ার ইন দ্য স্ক্রিপ্ট। কারেক্ট। সো ফর মি ইটস আ মেজর ভেন। এই যে আমরা গণশত্রুর কথা বলছি, আই রিসিভড আ ফিউ মেসেজেস আফটার চেনম্যান, যেখানে কেউ কেউ বলেছে কি সাইকটিক একটা ক্যারেক্টার, কিন্তু খারাপও লাগছিল এর জন্য। সো দ্যাট ফর মি ইজ আ উইন। আচ্ছা। যে কোথাও না কোথাও হি ইজ সাইকটিক, হি ইজ ডেঞ্জারাস, হি ইজ without a doubt the villain, ভিলেন। but the psychology behind the character got communicated to the audience. That is also because of the writing, that is also because of the direction. আমি ওটাই নিজের কৃতিত্ব বলছি না, but that makes a lot more sense to me as a performer. গট ইট। এমন কোন একটা ইনসিডেন্ট সেটে লাইক ডিরেক্টর কিছু বললো যেটা তোমার পছন্দ নয় অথচ করতে হলো, এরকম কিছু? বহুবার হয়েছে, বহুবার। এনি ইনসিডেন্ট ইউ ওয়ান্ট টু শেয়ার? আমি একটা টেলিভিশন শো করছিলাম যেখানে again I was playing a villain, এবং সিকোয়েন্সটা ছিল যে আমি একজনকে মোটামুটি ফিজিক্যালি তাকে হেনস্থা করছি একটা কিছু করার জন্য, এবং তার ভেতরে শোয়ের যে হিরোইন সে তাকে ফোন করছে ওকে। কিছু একটা ইনফরমেশন পাস করার জন্য। সে ফোনটা ধরার আগেই আমি ফোনটা টেনে আমি ফোনটা ফেলে দিচ্ছি। আচ্ছা। ফোনের এটা কলটাকে ডিসকানেক্ট করে ফোনটা ফেলে দিচ্ছি। নাও দ্য থিং ইজ, আমি ওকে যে টর্চার করছিলাম দ্যাট ওয়াজ টু ফাইন্ড আউট ওয়্যার দ্য হিরোইন ইজ। ওকে। রাইট। সো তোমার সেন্সিবিলিটি কি বলে যে আজকে যদি তুমি আমার কাছে আসো জানতে যে ভাই তোমার অমুক বন্ধু কোথায়, কোথায়, আমি তোমাকে কিছুতেই বলছি না, ইউ আর কনভিন্স দ্যাট আই নো, আমি লোকাচ্ছি, বাট তুমি বলছো না। আমি বলছি না। আমার ফোন বাজে, আমি ফোনটা বার করি, তুমি যদি আমার হাত থেকে ফোনটা নাও, তুমি একবারও দেখবে না যে আমি যাকে খোঁজার জন্য এর কাছে এসছি সেই ফোন করছে কিনা? কারেক্ট কারেক্ট। যখন তুমি জানো যে আমি আর সে মানুষটা এতটা ঘনিষ্ঠ। একদম। তো আমি সেটা বলি যে এইটা ডাজন্ট মেক এনি সেন্স। আমি ফোনটা না দেখে ফোনটা ছিনিয়ে নিয়ে জাস্ট কেটে ফেলে দেবো? সেটা নিয়ে অনেকক্ষণ তর্ক হয়। At one point this was logical, একদমই লজিক্যাল। I think so as well, but আমাকে একটা পয়েন্টে গিয়ে বলা হয় I am the director, আমি বলছি এটাই করতে হবে, I am the boss. Yeah. So I said, তাহলে আর কি করব? Once you've played the rank card, আমার তো কিছু করার নেই, this is your medium. মানে থিয়েটার হলে আমি করেওছি অনেকবার, if I disagreed with something and if I was completely confident about the motivation, I've gone against my director's instructions and performed something differently while the performance is happening. Okay. Because থিয়েটারের পারফরমেন্স তো অনেক বেশি অর্গানিক হয়, বাট আমি ফিল্মের ক্ষেত্রে সেটা করতে পারি না। আই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট। আমি ওয়েব সিরিজ বা টেলিভিশনের ক্ষেত্রে সেটা করতে পারি না। ইফ দ্য ডিরেক্টর ইনস্ট্রাক্টস মি টু ডু সামথিং, I have to do it. You have to do it. There is no second opinion about that. Okay. তোমার লাইফে সবথেকে বড় ইন্সপিরেশন কে? Who is the biggest inspiration? There have been quite a few, but আমার মনে হয় না যে আমার নিজের পরিবারের বাইরে খোঁজার কোনো প্রয়োজন আছে। Okay. My father, quite obviously, because I think my father was someone who had his own set of principles, who had his own set of values, and he was never in a mood to compromise with them. সেই জন্য বাবাকে অনেক হেনস্থাও হতে হয়েছে। Okay. ইন্ডাস্ট্রিতে খুব বেশি বন্ধুও হয়নি,
but my father loved his job. He loved his craft. He lived for it. But he was very steadfast when it came to his principles. আমার অতটা শক্ত বা সোজা শিরদাঁড়া নেই যতটা আমার বাবার ছিল। I'm being very honest about it. So he's an inspiration. এবং তার বাইরে আমার মা আর দিদি। See, I don't come from a very affluent family or a family which has been blessed with generational wealth. আর আমি ছোটবেলা থেকেই দেখেছি বাবা যেরকম কাজ করছে, because he's an actor, he's gone through what I now go through. There are periods of immense struggle, uncertainty. But যেভাবে বাবা ঘুরে দাঁড়াতো, that was inspirational. But সেই সময় দাঁড়িয়েও my mother was a working woman. Okay. So she also supported the family, ensured that everything is taken care of. My sister has been supporting both my parents since she was 16 years old. তো আমার না এই তিনজনের এক্সাম্পল ছোটবেলা থেকে দেখে দেখে যেটা হয়েছে, I have started believing that there's no struggle that I cannot overcome. Things are bound to get really difficult at times. But if you set your heart to it, তাহলে যে কোনো জিনিস ওভারকাম করা যায়। এবং যেহেতু মানে আমি সবসময় বলি আমার তিনজন গার্জিয়ান, মা বাবা তো বটেই, আমার দিদিও। এবং আমি সেদিনকেই ফেসবুকে আমার my father passed away on the 7th of May 2019. So এই 7ই মেতে I had written that এই গত 7 বছরে আমি 20 বছর বয়স আমার বেড়ে গেছে। I have seen, yes. তো এই যে 7 বছরের স্পেসটা না, এইটাতে I have had to grow up a lot. And সেই গ্রোয়িং আপটার পেছনে কিন্তু আমার মা আর দিদি। And they have constantly instilled values in me which I hold very dear. So I know at the end of the day যে আমি ভালো অভিনেতা হতে পারলাম কিনা, বা কোন প্যারামিটারে আমি সফল অভিনেতা হতে পারলাম বা অসফল থেকে গেলাম, বা স্ট্রাগলিং অ্যাক্টর থেকে গেলাম, সেইগুলো সেকেন্ডারি। My parents would at the end of the day either be proud or be ashamed of the sort of person I have become. So that is still my priority. So these three people, I think, because they have instilled that value and that ambition in me, they are my inspiration. Great. হিন্দি সিনেমাতে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমার খুব জানার ইচ্ছা এটা তোমার থেকে। লাইক হিন্দি সিনেমা এখন আমরা দেখি কি একটু সাউথ কেন্দ্রিক হিন্দি সিনেমা হচ্ছে, একটা কোলাবোরেশন হচ্ছে, একটা প্যান ইন্ডিয়া অ্যাপ্রোচ, ঠিক আছে। বাট বাংলা সিনেমাতে আমরা সামহাউ ওই লেভেলের সাকসেস বা ওই লেভেলের অডিয়েন্স পছন্দ করছে কোনটা করছে না। বাংলা সিনেমাটার ওই জায়গাটা নিয়ে আমার মনে হয় এখনো একটু ঘেটে রয়েছে বিষয়টা। তুমি তো আজকের ডেটে ইউ আর দিস এরা অ্যাক্টর, এবং আমার মতে আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর এখন আজকের ডেটে। তো তোমার ওভারভিউ কি, মানে এই পুরো বিষয়টা নিয়ে বাংলা সিনেমার মধ্যে কি কমি হচ্ছে যার ফলে বাংলা সিনেমাটা ওই লেভেলে, মানে আমি বলছি না 100 CR ক্লাব 200 CR ক্লাব ওইটা বলছি না, বাট আমি বলছি যে জনপ্রিয়তা এবং মানে যে লেভেলের অডিয়েন্স, বা ধরো ন্যাশনালি, মানে বাঙালি তো অল ইন্ডিয়ায় রয়েছে সব জায়গায়, বাট আমি অনেক বাংলা সিনেমা দেখেছি বম্বেতে, হায়দ্রাবাদে বা দিল্লিতে বেরোয় না, বেরোলেও 1 উইক, মানে সেই 1 উইক আমরা যারা বাইরে থাকি আমরা শুধু খবর করতে থাকি যে কখন বেরোচ্ছে, ওই 1 উইকের মধ্যে সিনেমাটা দেখতেই হবে, নাহলে ওটা চলে যাবে। তো এই যে ধরো বিষয়টা, মানে বাংলা সিনেমা আরেকটু বড়ভাবে আরেকটু মানে ওয়াইড অ্যাক্রস হয়ে অডিয়েন্স আরেকটু যাতে ভালোবাসে, এইটা হওয়ার জন্য তোমার মতে কি ইনগ্রেডিয়েন্টস আরো দেওয়া দরকার? প্রথমত ভাই কম্পেয়ার ইট টু হিন্দি ফিল্মস বাদ দাও, মানে আগের বছরই কি তার আগের বছর আমরা দেখলাম প্রথম মারাঠি ফিল্ম যেটা
100 কোটি টাকার ব্যবসা কারেক্ট কারেক্ট রাইট রাইট। সো গুজরাটি ফিল্ম গুজরাটি ফিল্ম হলো, এক্স্যাক্টলি গুজরাটি ফিল্ম এরাও তো মানে মারাঠি ফিল্মের সব রিজনাল না, সব এভরিথিং ইজ রিজনাল এর। দে আর অলসো রিজনাল ইন্ডাস্ট্রি। কারেক্ট কারেক্ট সাউথের আমি তাও না হয় ধরলাম যে ওদের একটা 3টে হ্যাঁ ভাষার একটা মেলবন্ধন কোথাও না কোথাও আছে, বাট গুজরাটি মারাঠি এক্সাম্পল ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। রাইট। সো আমার বক্তব্য হচ্ছে যে আজকে একটা বাংলা ফিল্মকে একটা মিনিমাল প্যান ইন্ডিয়া রিলিজ দিতে হলে যেই খরচটা করতে হবে, দ্যাট ইজ অলমোস্ট 2 times or 3 times the average budget of Bengali films at the moment, if not more. তো সেইখানে একজন প্রডিউসার কি করে সেটা ম্যানেজ করবে? আমি যখন প্রথম সিনেমা করতে আসি, my first big film, or rather the first big film that I was a part of was Zulfikar. এবং জুলফিকারের শ্যুট আমরা শুরু করি আই থিঙ্ক ডিসেম্বরে, জুলফিকারের র্যাপ আপ হয় ফেব্রুয়ারিতে। ওকে, টানা শ্যুট হয়নি, মাঝখানে গ্যাপস গেছে, বাট তাও তো 40-45 দিন শ্যুট হয়েছে। আমার মনে হয় প্রথম যে জিনিসটাতে বাংলা সিনেমা ধসে গেছে সেটা হচ্ছে when we started realizing যে আমরা 7-8টা সিনেমা বানিয়ে অফ টেরিবল কোয়ালিটি, 80 লাখ 90 লাখের ভেতরে, অন অ্যাভারেজ সেইগুলোকে স্যাটেলাইটে আর ডিজিটালে 1.2 CR 1.5 কোটি টাকা এই প্রাইসটাকে বিক্রি করে দিতে পারলে we are making money and we got satisfied with that. আর এটা কিন্তু চলেছে একটা লম্বা সময় ধরে চলেছে, যে খুব মিডিওকার জিনিস আমরা বানিয়ে গেছি, not with the intention of selling it at the box office, but with the intention of selling it to people at television channels, people at OTT platforms. শর্ট টার্ম অ্যাপ্রোচ আর কি, শর্ট টার্ম পুরো বিষয়টা শর্ট টার্ম অ্যাপ্রোচ, বিকজ যেটা আমাদের কাছে সেকেন্ডারি হওয়া উচিত ছিল দ্যাট বিকেম প্রাইমারি। হ্যাঁ, গট ইট। তো সেখানে তো অডিয়েন্স ভরসা হারিয়ে ফেলেছে। তো এখন যতদিন না আমরা একটু রিস্ক নিয়ে, আমি বলছি না সবাই প্রফিট করবে, ইনিশিয়ালি অনেকেই হয়তো লস করবে when we start making films that are probably a little more expensive because they have not been compromised on. একবার যদি সেই ফ্লোটা আমাদের চলে আসে, the audience will start coming back to the theaters to watch Bengali films. সেইটা একবার হয়ে গেলে তখন we can think about satellite rights or OTT rights or digital rights as the bonuses, which is how it's supposed to be. সেইটা হলে তখন we can think about আচ্ছা এবার আমাদের একটা ইন্ডাস্ট্রিতে অন অ্যাভারেজ এত টাকা হচ্ছে। দেখো সাউথের ক্ষেত্রেও it's not that all their films work. কারেক্ট ট্রু, বাট ওদের প্রত্যেক বছর 2-3টে এমন সিনেমা যেটা পুরো ইন্ডাস্ট্রিটাকে রিভাইভ করে দেয়, ইনফ্লেট করে নিয়ে চলে যায়। হ্যাঁ, রাইট। সো উই নিড দ্যাট অ্যাট লিস্ট এইখানে। সো উই নিড অল সর্টস অফ কন্টেন্ট বিং মেড। মানে আমাদের এখন যেটা হচ্ছে, আমি যেহেতু নিজে এখন লিখে পিচ করার চেষ্টা করছি, আই ক্যান টেল ইউ ফর আ ফ্যাক্ট যে when Sayyara worked, every producer started asking for the next love story. Correct. That is not how it's supposed to be. সেই তুমি বাংলা সিনেমা বানাচ্ছ বাংলার অডিয়েন্সের জন্য, give them something that they can call their own. তারা বাংলার KGF চায় না, তারা বাংলার সাইয়ারা চায় না, রাইট। তারা খুব বেশি হলে পরের চোখের বালিটা নিতে পারে, সেটা তারা চায়, বা পরের চিরদিনই তুমি যে আমারটা চাইতে নিতে পারে, ইভেন দো দ্যাট ওয়াজ অলসো আ রিমেক, বাট স্টিল। তো আমার মনে হয় যে উই হ্যাভ টু প্রায়োরিটাইজ টিকিট সেলস again. That is the first thing we have to do. We cannot keep on relying on, আর এখন তো সেটা বন্ধও হয়ে গেছে, এখন কেউ কিনতে চাইছে না, that is the major problem. এখন কেউ কিনতেই চাইছে না সিনেমা। গট ইট। একটা আমরা ছোট্ট করে র্যাপিড ফায়ার করি জাস্ট টু ওয়াইন্ড আপ করার আগে। সো 4-5 questions, just a rapid fire, দুটো অপশন, ইউ উইল সে কোনটা তোমার ভাল লাগে। সো ইট ইজ লাইক দ্যাট। সো ফার্স্ট অপশন হচ্ছে উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার।
উত্তম কুমার। সেকেন্ড অপশন সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? সৃজিতদার সাথে হয়েছে কাজ, কৌশিকদা আমাকে কিছুতেই কাজ করছেন, এখনো করেনি, সো কৌশিক স্যারের নামটাই নিতে হবে, কৌশিক গাঙ্গুলি। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি, ওকে। রোম্যান্স নাকি নেগেটিভ রোল? রোম্যান্স। রোম্যান্স, গুড। বাংলা না হিন্দি, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি না হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, ভেরি গুড। যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি যে কোনো একটা ফিল্ম যেটা ফ্লপ হয়েছে, হুম মানে হিট হয়নি, হুম আবার কোনো একটা ফিল্ম যেটা হিট হওয়ার ডিজার্ভ করে না, হুম অথচ সেটা হিট হয়ে গেছে, হুম হুইচ উইল ইউ চুজ? মানে আমি পার্সোনালি কোনটা করতে চাই? পার্সোনালি কোনটা? হ্যাঁ, কারেক্ট। Are we using examples? ইয়েস, Okay. ইউ ক্যান ইউজ এক্সাম্পলস। Well, I'm a craft first actor. ওকে, So I would probably go for a film which probably didn't become a hit, but eventually becomes a cult classic, something like a Guzarish or a Swadesh, rather than a Happy New Year. ওকে, মানে তো আমি হয়তো I would rather want to be a part of a film which might not do wonders at first glance, but 15 বছর পরেও যেই সিনেমাটা নিয়ে কথা হয়, তো ইয়া। গ্রেট গ্রেট। নেক্সট কোনো প্রজেক্ট যেটা কাজ চলছে বা যেটা আসতে চলেছে? I have two films in the pipeline, as in not in the pipeline. They should be released very soon, ওয়াও, and I'm extremely excited about both of them. একটা হচ্ছে সৃজিতদার এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। ওয়াও, I had I had a blast being a part of that team, first and foremost, and it's always such a pleasure working with Srijitda. মানে this was our fourth film together, ওকে, and এখন গিয়ে বলতে পারি যে হ্যাঁ একটা সার্টেন ইকুয়েশন তৈরি হয়ে ইকুয়েশন গেছে। তৈরি হয়ে গেছে। প্লাস আবির, তা মিমি, তথাদা আছে ফিল্মটাতে, অ্যান্ড ইটস আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আমি খুব বেশি রিভিল করবো না, না না, But, শিওর, পথের দাবি নিয়ে যে সিনেমাটা, সেটা সেটাই খুব ইন্টারেস্টিং, মানে হ্যাঁ। টাইটেল ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং। না কিছু দেখো প্রমোশনাল মেটেরিয়ালে যেটা বেরিয়ে গেছে পথের দাবি শরৎচন্দ্রের, পথের দাবির ওপরে বেস করা, ওকে, বাট ইটস নট জাস্ট বেসড অন দ্য বুক, there is something else as well. there's something else as well. So yeah, it's something I'm terribly excited for. যতটা নিজে অভিনেতা হিসেবে সেটাতে কাজ করেছি তার জন্য, তার থেকে অনেক বেশি হচ্ছে যে আই ওয়ান্ট টু ওয়াচ দিস ফিল্ম অন দ্য বিগ স্ক্রিন, Big screen. সেটার জন্য। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আহা, মানে ইভেন আই এম ওয়েটিং ফর, মানে ওটা দেখতেই হবে। again মানে I've been so lucky যে এই গত বছর দুটো সিনেমাই আগের বছর শুট হয়েছে, যদিও এম্পারার ভার্সেস শরৎচন্দ্র শেষ হয়েছে এই বছর। আচ্ছা, It has been such a wonderful experience. কেউ বলে বিপ্লবী প্রতিকৃতের সাথে আমার প্রথম কাজ, আচ্ছা, হি ইজ ভেরি চিল। টোটাদার সাথে আমার প্রথম ফুল ফ্লেজেড কাজ। এর আগে Okay. মানে যেই কাজগুলো হয়েছে সেগুলোতে আই ডিডন্ট গেট টু শেয়ার আ লট অফ স্ক্রিন টাইম উইথ টোটাদা। টোটাল, Working with him, Jeetda, of course, such an insightful man, I tell you. I mean, I can go on and on. মানে আমাদের একটা আড্ডা হতো মাঝে, যেখানে মানে শটের মাঝখানে জাস্ট ফ্লোরের বাইরে আমি, টোটাদা, জিদ্দা, রনিদা, আমরা বসে আড্ডা মারতাম, অ্যান্ড ইউজ টু টক অ্যাবাউট এভরিথিং আন্ডার দ্য সান। শুধু যে সিনেমা নিয়ে চর্চা হচ্ছে সেটা কিছু কিন্তু না। অ্যান্ড জিদ্দা ইজ সাচ অ্যান ইনসাইটফুল পার্সন, মানে ওনার হার্ডকোর ফ্যানেরাও হয়তো জানে না, সাচ এ ডিপ পার্সোনালিটি। তো অ্যাগেন ইটস টার্নড আউট রিয়েলি ওয়েল। আমি ডাবিংয়ে গিয়ে প্রতিকৃতকে জ্বালিয়ে জ্বালিয়ে বারবার বলেছি আমায় একটু ওই সিকোয়েন্সটা, আমি নেই বাট আমি দেখতে চাই, একটু দেখাও না। ইটস টার্নড আউট রিয়েলি ওয়েল, পিপল আর ইন ফর এ ট্রিট। গ্রেট গ্রেট। এই দুটো নিয়ে খুব এক্সাইটেড। সো উই উইল বি ইগারলি ওয়েটিং দুটো রিলিজের জন্য। লাস্ট কোয়েশ্চেন তোমাকে আমি, নতুন যারা অ্যাক্টিংয়ে আসছে বা নতুন যারা অ্যাক্টিংটাকে অ্যাজ আ প্রফেশন নিতে চায়, এনি অ্যাডভাইস ইউ ওয়ান্ট টু গিভ? আমি যে অ্যাডভাইসটা দিতে পারতাম সুশোভন, সেটা এখন অবসলিউট হয়ে গেছে ও, বিকজ এখন তো আর ক্রাফটের বেসিসে কাস্টিং হয় না। আচ্ছা,
তো আমি তো বললে আমি সেটাই বলবো যে তোমরা থিয়েটার করো, ওয়ার্কশপ করো, গো লার্ন ফ্রম পিপল লাইক বেনি বাসু অর সুদীপ্তা দি or whoever, Shohag ma'am, go learn from these legends and stalwarts who can teach you so much. But এখন তো কেউই সেটা চাইছে না। এখন ফলোয়ার্স কত, এখন ফলোয়ার্স খুব প্রোটোটাইপ কাস্টিং হচ্ছে সব ফরম্যাটেই। সো সেইখানে আমি যদি একজন অভিনেতাকে বলি যে তুমি গিয়ে থিয়েটার করো, আমি তো জানি ফাইনালি কাস্টিং এর যখন মিটিং হবে তাকে কি জিজ্ঞেস করা হবে। সো তাকে আমি এটা বলে ভুল গাইডেন্স দিতে চাই না। যদি সে নিজের থেকে ফলোয়ার বাড়ানোর পাশাপাশি অভিনয়টা শেখার, শিখতেও চায়, হ্যাঁ, সেই ইচ্ছেটা যদি তার থাকে তাহলে খুবই ভালো। বাট এর বাইরে মনে হয় আমি একটাই জিনিস বলবো যে বিফোর ইউ স্টেপ ইন টু দি অ্যারিনা তুমি নিজের মাথায় ক্লিয়ার করে নাও। আমি এই ভুলটা করেছিলাম, আমি যেটা বললাম যে আমি যখন ঋতিক রোশনকে স্ক্রিনে দেখেছিলাম আমি ভেবেছিলাম আমি ঋতিক রোশনের মতন হব। And I had to go through a lot of trial and error before understanding, no, I'm picking the wrong idol for myself. I should actually follow people like Jaideep Ahlawat, মানে Jaideep Ahlawat যদিও পরে হয়েছে, Manoj Vajpayee, Nawazuddin Siddiqui, Irfan Sahab. I should follow these people because I'm more craft focused and those are the sort of performances that I want to put out. Correct. এইটা নিজের মাথায় ঠিক করে নিতে হবে। Are you coming in for the glamour or are you coming in for the craft? So very important, very interesting. সেটা পরিষ্কার করে নিতে হবে। গ্রেট। সবাইরা প্লিজ ফলো করবেন দেবপ্রিয়কে, দেবপ্রিয় মুখার্জি, ওর ইনস্টাগ্রাম, ফেসবুক, সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্লিজ অসম্ভব কেউ জিজ্ঞেস করা হয় আমার ফলোয়ার কত। অসম্ভব মাল্টি ট্যালেন্টেড একজন আজকের ডেটের নিউ এজ অ্যাক্টর অ্যান্ড অসাধারণ কাজ করছে। রিসেন্ট রিলিজগুলো তো শুনলেন যেগুলো আসতে চলেছে। সো আই এম অলসো ইকুয়ালি ভেরি মাচ ইগার যে এগুলো ভালোভাবে হোক। দেবপ্রিয়, থ্যাংক ইউ সো মাচ, তুমি আজকের এপিসোডে এলে অ্যান্ড আমরা অনেকক্ষণ বসে আড্ডা মারলাম অ্যান্ড ইটস আ অনার ফর মি to invite you in the show. The honor is all mine, sir. What are you saying? আমার মনে আছে যেদিনকে আমাদের প্রথম কথা হয়েছিল তুমি মনে হয় জিজ্ঞেস করেছিলে আর আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। Correct. Because I follow your podcast and you have such intriguing conversations. আমার এপিসোডটাতে আনফরচুনেটলি হয়তো অতটা ইন্ট্রিগিং হলো না, আমি প্রচুর বক করে গেলাম। না কিন্তু ইট ওয়াজ ইনসাইটফুল, মানে যারা অডিয়েন্স আছে ডেফিনেটলি। আমি চলে যাওয়ার পরেও সেম জিনিস বলবে তো? ডেফিনেটলি 100%। আমি নিজে অনেক কিছু জানলাম, শিখলাম, অ্যান্ড আই এম শিওর অডিয়েন্সরাও অনেক কিছু জানবে, শিখবে যখন তারা এপিসোডটা দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর অল দ্য ফিল্মস, অল দ্য প্রজেক্টস অ্যান্ড পিপল লাইক মি লুক আপ টু ইউ, যে যারা অ্যাক্টিং দেখতে ভালোবাসে রাদার দ্যান whatever nonsense happens, but I really follow you from bottom of my heart and I respect you as an actor. Thank you. এরকম আরো নতুন মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।